তাহলে মিওসিস আসলে কত প্রকার? 3 প্রকার। কি কি? টার্মিনাল মিওসিস, স্পোরিক মিওসিস আর জাইগোটিক মিওসিস। আমরা যদি আমাদের বইয়ে যাই, আমরা বইয়েও একই কথাই দেখতে পাবো। 3টা জিনিস লেখা আছে, দেখবো বইয়ের মিওসিসের শুরুতে দেখো লেখা আছে, কিন্তু এর পয়েন্টগুলো ভাগ করা নাই। লাস্টে আছে টার্মিনাল মিওসিস, স্পোরিক মিওসিস আর হচ্ছে জাইগোটিক মিওসিস, 3টা। এখন এমন নাম কেন হলো, তাই না? এটা তো আমাদের জানতে হবে যে এমন নাম কেন হলো। তো নর্মালি আমরা সবাই জানি যে তোমার মিওসিসে কি হয়, মাতৃকোষ যে থাকে, মাতৃকোষ থাকে যদি 2n, সেখান থেকে অপত্য কোষ যে তৈরি হয় 4টা তৈরি হয়, এটা আমরা জানি। কিন্তু অপত্য কোষ কত n হয়? শুধু n। মানে মাতৃকোষ যদি 2n হয়, অপত্য কোষ কি হবে? শুধু n হবে। ঠিক আছে, 2n n আমরা সবাই জানি যে 2n কে আমরা কি বলি? ডিপ্লয়েড। ডিপ্লো মানে কি? ডিপ্লো মানে হচ্ছে ডাবল। আর n কে আমরা কি বলি? হ্যাপ্লয়েড। আর এই হ্যাপ্লয়েড হচ্ছে n। ঠিক আছে, তাহলে ডিপ্লয়েড হচ্ছে 2n আর হ্যাপ্লয়েড কি? n। তাহলে আমরা এক কথাই বলতে পারি যে মাতৃকোষ ডিপ্লয়েড থাকলে অপত্য কোষ কি হবে? হ্যাপ্লয়েড হবে। এটাই হচ্ছে মিওসিসের বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের জানতে হবে যে আমাদের কোথায় ডিপ্লয়েড কোথায় হ্যাপ্লয়েড আছে, শুধু কি উদ্ভিদ প্রাণী কোথায় কি আছে সেটা জানতে হবে। তো প্রথমত আমরা যদি একটু চিন্তা করি যে কোথায় কি আছে, দেখো ডিপ্লয়েড জীব হয় আর হ্যাপ্লয়েড জীব হয়। তার মানে জীব হচ্ছে 2 রকম। কারোর দেহে ক্রোমোজোম থাকে 2n, কারোর দেহে ক্রোমোজোম থাকে n। এখন তুমি দেখো, এটাই বলতেছিলাম যে যে জীবের দেহে ক্রোমোজোম 2n, সেই জীবকে আমরা কি বলবো? সেই জীবকে আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড জীব। কি বলবো? যে জীবের দেহে ক্রোমোজোম n থাকবে সেই জীবকে আমরা বলবো হচ্ছে ডিপ্লয়েড জীব। এগুলা তো সব মনে হয় ধরবে না। ডিপ্লয়েড জীব কি বলা হবে? ডিপ্লয়েড জীব। আর যে জীবের দেহে ক্রোমোজোম থাকবে n, তাকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড জীব। তাহলে ডিপ্লয়েড জীব আর হ্যাপ্লয়েড জীব। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই কারা ডিপ্লয়েড জীব আর কারা হ্যাপ্লয়েড জীব? ঠিক আছে, তো দেখো নর্মালি মনে রাখবা, প্রাণীরা, যারা প্রাণী আছে ম্যাক্সিমাম সকল প্রাণী আসলে ডিপ্লয়েড। ঠিক আছে, আর উদ্ভিদের মধ্যে কিছু বিষয় আছে, যারা উন্নত উদ্ভিদ বা বলতে পারি উচ্চ শ্রেণীর উদ্ভিদ, তারা হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তারা নর্মালি কি হয়? হ্যাপ্লয়েড হয়। তাহলে হ্যাপ্লয়েড জীব আর ডিপ্লয়েড জীবকে আমরা বুঝছি। ডিপ্লয়েড জীব কারা হবে? প্রাণী এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদ। এখন ডিপ্লয়েড জীবের দেহে কি ঘটে সেটা আমরা একটু দেখি। দেখো নর্মালি আমরা সবাই জানি যে দেহকোষ থেকে, দেখো দেহকোষ থেকে তৈরি হবে হচ্ছে শুক্রাণু মাতৃকোষ, সেখান থেকে তৈরি হবে কি? শুক্রাণু। আর দেহকোষ থেকে তৈরি হবে হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ, সেখান থেকে তৈরি হবে কি? ডিম্বাণু। তাই না? এটা কি সবাই মনে আছে? আমি কি লিখবো আরেকবার? দেখো যে শুক্রাণু আর ডিম্বাণু, এটা একটু আমরা ভালো করে বুঝি। নর্মাল কিছু ফিনোমেনন আছে। শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি তৈরি হয়? জাইগোট। তাই না? এটা আমরা পড়ছি, শুক্রাণু আর ডিম্বাণু মিলে তৈরি হবে হচ্ছে জাইগোট। আর সেই জাইগোট নর্মালি, এটা সবাই আমরা জানি যে শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, ডিম্বাণুও কি? হ্যাপ্লয়েড। তাহলে জাইগোট কি হবে? ডিপ্লয়েড। জাইগোট হচ্ছে 2n। আচ্ছা, জাইগোট থেকে কোন কোষ তৈরি হয়? দেহকোষ। জাইগোট থেকে কোন কোষ তৈরি হবে? দেহকোষ। তাহলে দেহকোষ কত n হবে? হ্যাঁ, দেহকোষ হবে হচ্ছে 2n। কখন হবে? যদি জাইগোটে কোন কোষ বিভাজন হয়? যদি জাইগোটে মাইটোসিস হয়। যদি জাইগোটে মাইটোসিস হয় তাহলে দেহকোষটা কি হবে? 2n। তাহলে এই দেহকোষগুলা মিলে সেই জীবের দেহ তৈরি করবে না? এই দেহকোষগুলা মিলে কি তৈরি করবে? জীবের দেহ।
তাহলে এই জীবদেহ কত এন হবে? 2n। খেয়াল করো, তাহলে যদি কোনো জীবদেহ 2n হয় তাহলে তার জাইগোটে অবশ্যই কোন কোষ বিভাজন ঘটতে হবে? কারণ মাইটোসিস ছাড়া তো আর সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দেহকোষ তৈরি হবে না। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু এদেরকে আমরা কি বলি? দেখো, শুক্রাণু আর ডিম্বাণু এদেরকে আমরা বলি হচ্ছে জনন কোষ। কি বলি? জনন কোষ। এখন জনন কোষের আর কি কি নাম আছে ভাই? জনন কোষ বা জার্ম সেল। আর ইম্পর্টেন্ট নাম, জার্ম সেলটা একটু লেস ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে সব থেকে ইম্পর্টেন্ট নাম কি। ইম্পর্টেন্ট নাম হচ্ছে গ্যামেট। আসলে ইংলিশে কি হবে? GAMET, গ্যামেট। বা আমরা অনেক সময় উচ্চারণ আরেকটা কি করি? গ্যামেট। গ্যামেট বা কি? গ্যামেট একই কথা। গ্যামেট বা জার্ম সেল বা রিপ্রোডাক্টিভ সেল। রিপ্রোডাকশন মানে কি? জনন। তাহলে এই সেলের নাম কি হবে? রিপ্রোডাক্টিভ সেল। তাহলে দেখো, জনন কোষ বা গ্যামেট বা জার্ম সেল বা রিপ্রোডাক্টিভ সেল। ঠিক আছে? শুক্রাণু বা ডিম্বাণুকে আমরা কি বলি বুঝছো? তাহলে পুং জনন কোষ। পুং জনন কোষের নাম কি হবে? শুক্রাণু। স্ত্রী জনন কোষের নাম কি হবে? ডিম্বাণু। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে শুক্রাণু তৈরি হয় কার কাছ থেকে? শুক্রাণু তৈরি হয় হচ্ছে তার মায়ের কাছ থেকে। তো শুক্রাণুর মায়ের নাম কি? এটা আমাদের জানতে হবে। শুক্রাণুর মায়ের নাম হচ্ছে শুক্রাণু মাতৃকোষ। শুক্রাণুর মায়ের নাম কি? শুক্রাণু মাতৃকোষ। আচ্ছা, তাহলে ভাই ডিম্বাণুর মায়ের নাম কি হবে? সেম হবে না? শুক্রাণুর জায়গায় শুধুমাত্র কি বসাই দিবা তুমি? শুক্রাণুর জায়গায় বসাই দিবা হচ্ছে ডিম্বাণু। তাহলে ডিম্বাণুর মায়ের নাম কি? ডিম্বাণু মাতৃকোষ। ডিম্বাণুর মায়ের নাম হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ। আর শুক্রাণুর মায়ের নাম কি? শুক্রাণু মাতৃকোষ। শুক্রাণু মাতৃকোষ থেকে তৈরি হবে কে? শুক্রাণু। ডিম্বাণু মাতৃকোষ থেকে তৈরি হবে কে? ডিম্বাণু। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু, ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে, এদেরকে আমরা এক বাক্যে কি বলতে পারি? দেখো, শুক্রাণু ডিম্বাণুকে কি বলা হয়েছিল? জনন কোষ। তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? জননের মা, তার মানে কি হবে? জনন মাতৃকোষ, মানে জনন কোষের মা, তাই নাম কি হবে? সহজ কথা, বুঝতে পারছো? তাহলে আমরা এটা বলতে পারি যে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়। সেটা বলছি, জনন কোষ থেকে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হয়, এটা কি বুঝতে পারছো? ওকে, এখন চলে আসো, আমাদের জানতে হবে, দেখো তো, যে জীবটা আমরা বললাম এই জীব দেহ কত এন? তাহলে এর দেহকোষ কি হবে? 2n। মনে রাখবা, এই মাতৃকোষগুলা একা কোথাও স্পেশালি তৈরি হতে পারে না, ওরা তৈরি হয় হচ্ছে দেহকোষ থেকে। জনন মাতৃকোষগুলা কোন জায়গা থেকে তৈরি হয়? দেহকোষ থেকে। দেহকোষ থেকে শুক্রাণু মাতৃকোষ তৈরি হবে, দেহকোষ থেকেই কি হবে? ডিম্বাণু মাতৃকোষ তৈরি হবে। ওকে, এখন হ্যাঁ, যদি দেহকোষ 2n হয় তাহলে এদের শুক্রাণু মাতৃকোষও কি হবে? 2n। ডিম্বাণু মাতৃকোষও কি হবে? 2n। ভালো করে বোঝো। তো যদি দেহকোষ 2n হয়, দেহকোষ থেকে এই মাতৃকোষগুলো তৈরি হয়, তাহলে দেহকোষ যা হবে মাতৃকোষও তাই হবে। কিন্তু আমরা জানি জনন কোষ অলওয়েজ কি হবে? n হবে। তাহলে এখানে আসলে কোন কোষ বিভাজন ঘটবে? মিওসিস। তাহলে দেখো তো, জনন মাতৃকোষে কি ঘটবে? আমরা বলতে পারি শুক্রাণু মাতৃকোষে তাহলে কি ঘটবে? মিওসিস। এই কালারটা কি দেখা যাচ্ছে? শুক্রাণু মাতৃকোষে কি ঘটবে? মিওসিস। ডিম্বাণু মাতৃকোষে কি ঘটবে? মিওসিস। এটা কি বুঝতে পারছো? তাহলে খেয়াল করো, খুব ভালো করে দেখো, এটা কিন্তু খুব সহজ, কিন্তু তোমরা অনেক এলোমেলো করে বোঝো বলে এলোমেলো হয়ে যায়। এবার দেখো, পুরো সিকোয়েন্সটা কিন্তু ক্লিয়ার। দেখো, তাহলে দেহকোষ 2n, কাদের দেহকোষ 2n আমাকে বলো? কাদের দেহকোষ 2n? যারা ডিপ্লয়েড জীব তাদের দেহকোষ কি 2n না? কাদের দেহকোষ 2n হবে বলো? ডিপ্লয়েড জীব। তাহলে যারা ডিপ্লয়েড, অর্থাৎ যাদের দেহ 2n, তাদেরকে আমরা কি বলতেছি? ডিপ্লয়েড জীব। তাহলে ডিপ্লয়েড জীবের দেহকোষ কি হবে? 2n। আর তার দেহকোষ থেকে শুক্রাণু মাতৃকোষ, ডিম্বাণু মাতৃকোষ তৈরি হবে, তারাও কি হবে? 2n। আর সেই শুক্রাণু মাতৃকোষ থেকে যখন শুক্রাণু তৈরি হবে তখন কোন কোষ বিভাজন হবে? মিওসিস। এটাই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। তখন কোন কোষ বিভাজন হবে? মিওসিস। ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হওয়ার সময় কি হবে? মিওসিস। তাই এই শুক্রাণুগুলা কি হয়? হ্যাপ্লয়েড। ডিম্বাণুগুলা কি হয়? হ্যাপ্লয়েড। এরা মিলে আবার যখন ওরা জাইগোট তৈরি করে তখন জাইগোট কত হয়ে যায়? মনে রাখবা, পৃথিবীর সকল জাইগোট অলওয়েজ 2n হবে। কেন বলো তো? কারণ জাইগোট কি দিয়ে তৈরি হয়? শুক্রাণু আর ডিম্বাণু। আর শুক্রাণু তো n এর থেকে আর কম হবে না, ডিম্বাণু তো n এর থেকে আর কম হবে না। তো
তাহলে অলওয়েজ পৃথিবীর সকল জায়গোট কত এন হবে? 2n হবে। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। পৃথিবীর সকল জায়গোট 2n। এখন এই জায়গোটে কোন কোষ বিভাজন করছে? মাইটোসিস। কেন ঘটবে? কারণ তার দেহ কি বানাইতে হবে? দেহ কি বানাইতে হবে? 2n বানাইতে হবে না দেহকোষ, তাই এই জায়গোটে কি ঘটে? মাইটোসিস। খুব সিম্পল, পারবো? ওকে। এখন দেখো সেম বিষয়টাই আমি তোমাদেরকে আরেকভাবে অন্যভাবে ডিসক্রাইব করব। সেটা হচ্ছে ডিপ্লয়েড জীব পড়ছি আমরা, এখন কোন জীব পড়বো? হ্যাপ্লয়েড জীব। কোন জীব পড়বো? এখন তোমরা বলো হ্যাপ্লয়েড জীবের দেহকোষ কত এন? এন, মানে শুধু এন, তাই না? এখন তুমি এই জিনিসটা, আমি পুরো বিষয়টা একবারে দেখাই যে কি হবে। দেখো আমি যদি এখান থেকে কপি করতে পারি তাহলে দেখবা যে এটাও একদম পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে খেয়াল করো, এই জীবটা কত এন বলেছি আমরা? শুধু এন, মানে এন হবে। তাহলে এর দেহকোষ কি হবে? দেখো এদের দেহকোষ কি হবে সেটা আমরা বুঝবো, এবং এদের মাতৃকোষ কি হবে সেটাও বুঝবো ভালো করে। এদের শুক্রাণু নিম্বাণু কি হবে সেটাও বুঝবো। শুক্রাণু নিম্বাণু মুছে দিই না, শুক্রাণু নিম্বাণু এন মুছে দিচ্ছি, জাইগোটের এন মুছে দিলাম, দেহকোষের এন মুছে দিলাম, এটাও সব এন মুছে দিলাম। তাহলে দেখো এই জিনিসগুলো এখন আমাদের কাছে বুঝতে হবে, এবং মাইটোসিস না মিওসিস সেগুলো একটু মুছে দিই। তাহলে এই মাইটোসিস মুছে দিলাম, এখান থেকে মিওসিস মুছে দিলাম, মিওসিস মুছে দিলাম। ওকে, এখন চলে আসো, আমরা এটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে এদের দেহকোষ যারা হচ্ছে হ্যাপ্লয়েড জীব, তুমি নিচের থেকে শুরু করি, আমি উপর থেকে শুরু করি, একটা নিচের থেকে শুরু করছিলাম আর উপর থেকে শুরু করি। যারা হ্যাপ্লয়েড জীব তাদের দেহ কি হবে? দেহকোষ কি হবে? এন। দেহকোষের ক্রোমোজোম কি হবে? এন। দেখো তাহলে আমাকে বলো, যদি কারো দেহকোষের ক্রোমোজোম এন হয়, বলছি কি দেহকোষ যা হবে মাতৃকোষও কি হবে? তাহলে বলো তো এদের শুক্রাণু মাতৃকোষ কত এন হবে? এন। নিম্বাণু মাতৃকোষ কত এন হবে? এন। বুঝছো? এখন শুক্রাণু মাতৃকোষ আর নিম্বাণু মাতৃকোষ যদি এন হয়, এখন আমরা জানি কি পৃথিবীর সব শুক্রাণু কি এন হয়, ডিম্বাণু কি হয়? এন হয়। তাহলে এখানে কি মিওসিস হতে পারবে? এখানে কি মিওসিস হবে? এখানে কি হতে পারে? মাইটোসিস। মানে কথা হচ্ছে মিওসিস হবে না, শেষ। ঠিক আছে, এখানে কি মিওসিস হবে না? হবে না। ওকে, এখন দেখো শুক্রাণু এন, ডিম্বাণু এন, তাহলে জাইগোট কত এন হবে? 2n। আমি একটু আগে বলছিলাম যে পৃথিবীর সকল জাইগোট কি হবে? 2n, কারণ শুক্রাণু ডিম্বাণু মিলেই তারা হয়। এখন দেখো আমি প্রথমে আবার উপরে চলে যাই, উপরে দেখো এরা কি কোষ, কি জীব ছিল? তাহলে বলো এদের জীব দেহ কত এন হবে? এটা কত এন হবে? শুধু এন হবে, তাই না? জীব দেহ হচ্ছে হ্যাপ্লয়েড হবে। ওকে, হ্যাপ্লয়েড। তো দেহকোষ কি হবে? হ্যাপ্লয়েড হবে। এখন তুমি আমাকে বলো যে জাইগোট কি? 2n, কিন্তু এদের দেহকোষ কি? শুধু এন, তাই না? তাহলে আমাকে বলো তো এখানে কোন কোষ বিভাজন হবে? দ্য অন অ্যান্ড অনলি কি হবে? মিওসিস। তাহলে খেয়াল করো যে জাইগোটে কি ঘটে গেল? মিওসিস। জাইগোটে কোন কোষ বিভাজন ঘটছে? মিওসিস। তো জাইগোটে মিওসিস ঘটলো, দেখছো? তাহলে জাইগোটে যদি মিওসিস ঘটে, এদের ক্ষেত্রেই ঘটছিল, কারণ এদের দেহকোষ কত ছিল? 2n। জাইগোটও কি ছিল? 2n। তাহলে এখানে কি ঘটবে? মাইটোসিস। কিন্তু এদের দেহকোষ কি? n। আর জাইগোট কি হয়েছে? 2n। তাহলে এদের এখানে কি ঘটতে হবে? জাইগোটে মিওসিস। দেখো যাদের জাইগোটে মিওসিস ঘটবে ওদের নাম আমরা কি দিব? খুব সিম্পল ভাইয়া, জাইগোটে মিওসিস নাম কি হবে? জাইগোটিক মিওসিস। ক্লিয়ার? বুঝছো কি বলা হবে? জাইগোটিক মিওসিস। জাইগোটে যদি মিওসিস ঘটে নাম কি হবে? জাইগোটিক মিওসিস। আচ্ছা, এখন দেখো এর উপরে কি তেমন মিওসিস কোথাও ঘটছে না। এবার চলে আসো আমরা ডিপ্লয়েড জীবে। খেয়াল করো ডিপ্লয়েড জীবে কি জাইগোটে মিওসিস ঘটছে? কোথায় ঘটছে? উপরে। কোথায়? মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময়, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময়। তাহলে এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে, জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময় এখানে কি হয়েছে? মিওসিস। তাহলে দেখো তো একেবারে শেষের দিকে, মানে এই জায়গাটাই ঘটছে না, এদিকে কি ঘটছে? মানে দেহকোষ থেকে এখানে ঘটছে। এই জন্য এটাকে বলা হয় টার্মিনাল। মানে কি? শেষ না? টার্মিনেশন মানে কি? শেষ। পড়াইছি টার্মিনাল মানে দেহ থেকে, দেহ কোষ মাতৃকোষ হয়েছে সেখান থেকে এটা হবে। তাহলে ওই দেহ থেকে এই পর্যন্ত এইদিকে শেষের দিকে, তাই এটাকে বলা হয় কি? টার্মিনাল মিওসিস। কি বলা হয়? টার্মিনাল মিওসিস। তাহলে দেখো
যখন জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হচ্ছে তখন এই মিওসিসের নাম কি? টার্মিনাল মিওসিস। আর যখন জাইগোটে মিওসিস হচ্ছে তখন তার নাম কি? জাইগোটিক মিওসিস। এখন তুমি আমাকে বলো জাইগোটিক মিওসিস কাদের হবে? হ্যাপ্লয়েড জীবে হবে। আর টার্মিনাল মিওসিস কাদের হবে? ডিপ্লয়েড জীব কারা রে? ডিপ্লয়েড জীব কারা বলছে না একটু আগে? কারা? প্রাণী এবং ডিপ্লয়েড জীব কারা? প্রাণী প্লাস উন্নত উদ্ভিদ। আর হ্যাপ্লয়েড জীব কারা? নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা আছে এরা হচ্ছে নরমালি হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড জীব হয়। ওকে, তাহলে কি আমাদের কাছে ক্লিয়ার? আমি একটু বই থেকে দেখবো। আরেকটা আছে কি স্পোরিক মিওসিস, তো একটু বইয়ে যাই, বইয়ে দেখো সব এখন তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা সব। দেখো কি বলছে, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গ্যামিট গঠনের ঠিক পূর্বে, অর্থাৎ যখন শুক্রাণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? শুক্রাণু। এবং ডিম্বাণু মাতৃকোষ থেকে কি তৈরি হবে? ডিম্বাণু। বুঝতে পারছো পুরো লাইনটা এবার? বুঝছো? এই ধরনের মায়োসিসকে কি বলা হবে? টার্মিনাল মায়োসিস। ক্লিয়ার? এরপর কি আছে? এরপরটা আছে কয়েক প্রকার ছত্রাক ও শৈবালের দেহে। ছত্রাক শৈবাল কি নিম্ন শ্রেণীর জীব টাইপের না? এদের দেহে মায়োসিস কখন ঘটে? নিষেকের ফলে সৃষ্ট জাইগোটে ঘটে। মানে মায়োসিস কোথায় ঘটবে? জাইগোট গঠনের পরে। এই প্রকার মায়োসিসকে কি বলা হবে? জাইগোটিক মিওসিস। বুঝছো? বা অনেক সময় এটাকে বলা হয় পোস্ট জাইগোটিক মিওসিস। কি বলা হয়? পোস্ট মানে কি বলতো? পরে। পরে মানে কি? পোস্ট না? তা অনেক সময় কি বলা হয়? পোস্ট জাইগোটিক মিওসিস। ওকে, বাকি আছে হচ্ছে আমাদের স্পোরিক মিওসিস। সহজ কথা, স্পোর তৈরি হওয়ার সময় যদি মিওসিস হয়, তাই না? এখন ভাই স্পোর মানে বাংলা কি? স্পোরের বাংলা হচ্ছে পাশে লিখে রাখো রেণু। স্পোরের বাংলা কি? রেণু কাদের হয়? উদ্ভিদের হয় না? সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। ফুল যাদের হয়, ফুল না হলে কি রেণু হয়? সপুষ্পক মানে কি? যাদের ফুল হয়। অপুষ্পক বললে কি হবে? সপুষ্পক উদ্ভিদের রেণু হয়। সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পরাগধানীর মধ্যে মিওসিস প্রক্রিয়াতে এদের স্পোর তৈরি হয়, মানে মাইক্রো স্পোর বা ক্ষুদ্র রেণু তৈরি হয়। সেটা পুং রেণু হতে পারে, স্ত্রী রেণু হতে পারে। বুঝছো? তাহলে পরাগধানীর মধ্যে কি তৈরি হয়? পুং রেণু। আর ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হয়? স্ত্রী রেণু। সহজ কথা হচ্ছে এই রেণু তৈরি হওয়ার সময় যা হয় তাকে আমরা কি বলবো? স্পোরিক মিওসিস। আমি যদি সহজ করে তোমাদের একটু লিখে দিই তাহলে বুঝতে পারবা যে রেণু তৈরি হওয়ার কথা বলেছি আমি এখানে। তাহলে এটা পাশে এখানে লিখি, মানে রেণু তৈরি হয়, লাইক পরাগ রেণু তৈরি হয়। তো পরাগ ধানীর কাছ থেকে তৈরি হয় হচ্ছে পরাগ রেণু। এটা হচ্ছে পুং। আর স্ত্রীর ক্ষেত্রে কি হয়? ডিম্বাশয়ে, মানে এটার নাম হচ্ছে পরাগধানীর ক্ষেত্রে পরাগ রেণু তৈরি হয় পরাগধানীর মধ্যে আর ডিম্বাশয়ের মধ্যে। তো যদি আমি আরো ব্যাখ্যা করি, এটা আসলে তোমরা দশম অধ্যায়ে পড়বা, উদ্ভিদ প্রজননের মধ্যে পড়বা। বুঝছো? দেখো এখানে আমি একটু লিখি, সেটা হচ্ছে পরাগ রেণু মাতৃকোষ, মানে নাম হচ্ছে পরাগ মাতৃকোষ। কি নাম? পরাগ মাতৃকোষ থাকে 2n, আর পরাগ রেণু কি হয়? n। সেম ভাবে ডিম্বাশয়ে যে তৈরি হয় স্ত্রী রেণু মাতৃকোষ, এটার নাম হয় হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ থেকে তৈরি হয় কি? স্ত্রী রেণু। তাহলে স্ত্রী রেণু মাতৃকোষ হচ্ছে থাকে 2n, আর স্ত্রী রেণু কত n হয়? শুধু n, মানে হ্যাপ্লয়েড। তাহলে এখানে কোন কোষ বিভাজন হবে বলো? মিওসিস। এখানেও কি হবে? মিওসিস। তাহলে এই মিওসিস কখন হচ্ছে ভাইয়া? রেণু তৈরি হওয়ার সময় হচ্ছে, মানে ইংলিশ কি বলবো আমরা? স্পোর তৈরি হওয়ার সময়। তাই একে আমরা কি বলতে পারি? স্পোরিক মিওসিস। বুঝছো? তাহলে পারবো আমরা 3টা মিওসিস বুঝছি। এখন তুমি চিন্তা করো ভাই, যদি আমরা মিওসিস না পড়ে শুরুতে এইসব পড়তাম, কেউ কিছু বুঝতা হয়তো কিছু, কোনো কিছু। এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে? ওকে, ডান। তাহলে আমরা মিওসিস পারবো, মিওসিসের প্রকারভেদ পারবো। এবার চলে আসো মিওসিসের পড়বো, মিওসিসের যে গুরুত্ব অলরেডি আমরা সবাই জানি। মিওসিসের গুরুত্ব চলে আসি সবাই। কিভাবে পড়বো? আমরা বেসিক পড়বো, আবার এক লাইনে সিস্টেম করেও পড়বো। তো প্রথমে একটু বোঝাই দিচ্ছি, 2টা বিষয় আমাদের ভালো করে দৃষ্টি রাখতে হবে। দেখো 2টা কোশ্চেন আমি বলি যেটা সারা জীবন পরীক্ষায় তুমি পাবা। এই 1 নাম্বার 2 নাম্বার। তো 1 নাম্বারটাই মেইনলি জনন কোষ সৃষ্টি। কি লেখা আছে? জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়া। এখন ভাই আমরা একটু বুঝি যে জনন কোষ কিভাবে মিওসিস প্রক্রিয়া সৃষ্টি হয়। সবাই একটু খেয়াল করো, একটু আগে আমি তোমাদের এখানে দেখাইছি, এইখানে 2টা কোশ্চেন ক্রিয়েট হয়, সেই 2টা কোশ্চেনই আমি ব্যাখ্যা করে দিচ্ছি। খেয়াল করো, এদিকে সবাই তাকাও। আমরা কি দেখেছি? জনন মাতৃকোষ থেকে কি তৈরি হয় বলো? কি তৈরি হয়? জনন মাতৃকোষ থেকে তৈরি হবে হচ্ছে জনন কোষ। ভালো করে এটা এইটুকু জাস্ট দেখো, জনন মাতৃকোষ থেকে তৈরি হয় কি? জনন কোষ। বুঝছি আমরা কোন প্রক্রিয়ায়?
মিওসিস। এখন যদি আমি প্রশ্ন করি যে জনন মাতৃকোষে কি ঘটে, যদি আমি প্রশ্ন করি জনন মাতৃকোষে কি ঘটে, অ্যান্সার কি হবে? মিওসিস, তাই না? এখন যদি আমি আরেকটা প্রশ্ন করি যে জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, কি বললাম? জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, তাও অ্যান্সার কি হবে? জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস। জনন মাতৃকোষে কি ঘটে? তাহলে এই যারা যারা আমরা এখানে দেখছি সবার আসলে অ্যান্সার কি হবে? জনন মাতৃকোষে কি ঘটে? এই যে এইখানেই দেখো তুমি, কি ঘটে? মিওসিস। জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস। বুঝতে পারছো? তাহলে এইখান থেকে দুইটা কোশ্চেন চলে আসে না? কি সৃষ্টি হয়েছে এখানে? জনন কোষ। প্রশ্ন আসতে পারে গ্যামেট সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস। বুঝছো? আর হচ্ছে জনন মাতৃকোষে কি ঘটে? মিওসিস। কোশ্চেন ক্লিয়ার? এখন যদি প্রশ্ন হয় জনন কোষে কি ঘটে, মিওসিস কি বলতে পারবা? পারবা? তাহলে ভাইয়া মাইটোসিসের গুরুত্বের মধ্যে একটা ছিল, যদি কখন জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয়, কি বললাম? জনন কোষের মানে জনন কোষ সংখ্যা বৃদ্ধি করতে চাচ্ছে, সংখ্যা বৃদ্ধি। এখন বলো সংখ্যা বৃদ্ধি করে কোন প্রক্রিয়া? অলওয়েজ। তাহলে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। আচ্ছা, আবার যদি প্রশ্ন হয়, খেয়াল করো, আমরা এখানেই দেখলাম যে যারা উন্নত জীব ওদের দেহ তৈরি হয়েছে, দেহকোষ তৈরি হয়েছে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস না? এবং তুমি আমাকে বলো যে ভাইয়া দেহকোষ থেকে দেহকোষরা সবাই মিলে কি তৈরি করবে? এই দেহকোষটা মিলে কি দৈহিক অঙ্গ তৈরি করবে কিনা আমাকে বলো। কি তৈরি করবে? দৈহিক অঙ্গ। পারবে কিনা? দেহকোষরা দৈহিক অঙ্গ তৈরি করে। আচ্ছা, দৈহিক অঙ্গ তৈরি হলো। আবার দৈহিক অঙ্গ যখন তৈরি হয়ে যাবে তখন আমরা কি বলতে পারি? তারা দেহ গঠন করছে বলতে পারি না? দেহ গঠন করছে বলতে পারবো। তাহলে দৈহিক অঙ্গ তৈরি, দেহ গঠন, এগুলো সব কোন প্রক্রিয়ায় হবে বলো? মাইটোসিস প্রক্রিয়ায়। বুঝছি আমরা? তাহলে দৈহিক অঙ্গ, দেহ গঠন, আবার আমরা আরো জানি যে দেহের কোষ যদি ক্ষয় পূরণ করতে হয়, সেম কোষ তৈরি করতে হয়, সেগুলো সব কোন প্রক্রিয়া হবে? মাইটোসিস। কিন্তু যদি প্রশ্ন আসে জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয় কোন প্রক্রিয়ায়, তখন অ্যান্সার কি হবে? জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এটাও মাইটোসিস। তাহলে দেখো মনে রাখবা কি, দুইটা শব্দ মনে রাখবো আমরা, যে এই দুইটা মনে রাখবো হচ্ছে দেহ প্লাস সংখ্যা বৃদ্ধি। কি মনে রাখবা? দেহ অঙ্গ আর সংখ্যা বৃদ্ধি। দেহ অঙ্গ আর কি? দেহ অঙ্গ আর সংখ্যা বৃদ্ধি, এগুলো থাকলেই কি হবে? মাইটোসিস। জনন কোষের সংখ্যা বৃদ্ধি কি হবে? মাইটোসিস। দেহ গঠন কি হবে? দৈহিক অঙ্গ কি হবে? এখন আমরা দেখো বারবার জননের কথা বলতেছি, এখন পরীক্ষাতে চলে আসবে কি জানো? পরীক্ষাতে আসবে কি যে জননাঙ্গ তৈরি হয় কোন প্রক্রিয়ায়। তুমি বলো, অঙ্গ থাকলেই কি বলছি? জননাঙ্গ কি দেহের একটা অংশ না? তাহলে অঙ্গ থাকলেই কি হবে? মাইটোসিস। তাহলে যদি প্রশ্ন আসে যে জননাঙ্গ তৈরি হয় কোন প্রক্রিয়ায়, তাহলে অ্যান্সার কি হবে? মাইটোসিস। তাহলে সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, মাইটোসিস। জননাঙ্গ তৈরি হবে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। এই সব কিছু এগুলো সব কোন প্রক্রিয়ায় হবে? মাইটোসিস। খালি দুই জায়গায় হচ্ছে মিওসিস পড়বো আমরা। জনন কোষ সৃষ্টি হওয়ার সময় কি হবে? মিওসিস। আর জনন মাতৃকোষে কি হবে? মিওসিস। বুঝছো? জনন মাতৃকোষে কি ঘটে? মিওসিস। জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? মিওসিস। পারবা? এই কাহিনী শেষ। বুঝছো? এই ঝামেলাগুলা মিটে যাবে। সুন্দর করে দেখে নিব, আমি এটা দিয়ে দিবনি গ্রুপে। এরপরে চলে আসো, এটা পারা যাবা। এরপরে হচ্ছে আমরা গুরুত্বের আরো 2-3টা পয়েন্ট পড়বো। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা। দেখো ক্রোমোজোমের সংখ্যা প্রত্যেক পৃথিবীর সব মানুষে কত? 46 না? তাহলে ধ্রুব সংখ্যা কত? 46 না? ধ্রুব সংখ্যা কোনটা? 46। তাহলে কেন হচ্ছে? কারণ দেখো অলওয়েজ 2n হচ্ছে না, মিওসিস করলে কি হচ্ছে? অলওয়েজ এই যে এখানে দেখো শুক্রাণু আর ডিম্বাণু, দেখো নর্মালি একটা মানুষের ক্রোমোজোম কয়টা? পুরুষের কোষে 46টা। তার দেহ থেকে যখন শুক্রাণু তৈরি হচ্ছে কয়টা হচ্ছে? ক্রোমোজোম 23টা। আর স্ত্রী দেহে ক্রোমোজোম কয়টা হয়ে যাচ্ছে? 23টা ডিম্বাণুর মধ্যে। তখন তাদের সাথে সাহায্যে যে সন্তান তৈরি হচ্ছে, এই সন্তান কত হবে? 46। বুঝতে পারছো? যদি এমন না হয়ে মনে করো এখানে মিওসিস হয়নি, তাহলে শুক্রাণুর মধ্যে কয়টা ক্রোমোজোম থাকতো? 46। ডিম্বাণুর মধ্যে 46। তার সন্তান কত হতো? 92। এরপরে পরের যে জেনারেশন হতো তারা কত? 92 গুণ 2 কত হয়ে যেত? 184। এবারে 184 গুণ 2, তাই না? এভাবে হয়ে যেত। তখন কি সেম থাকতো? তখন সব এলোমেলো হয়ে যেত না? বুঝতে পারছো? তার মানে
যদি ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখতে হয় তাহলে কি হবে? মিওসিস। এখন একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে, সেটা কি ভাইয়া? দেখো ক্রোমোজোম সংখ্যা সমতা আর ধ্রুব এই দুইটা বুঝতে হবে। ক্রোমোজোম সংখ্যা, বাইরে কি স্টুডেন্ট আসছে? ও আসছে কেউ? আচ্ছা, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে একজন, আর একজন হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা, একজন হচ্ছে সমতা রক্ষা করে। খেয়াল করো, আমরা একটু আগে বুঝলাম যে ধ্রুব রাখে কে? মিওসিস। ধ্রুব রাখে হচ্ছে মিওসিস। তাহলে ভাই সমতা রক্ষা করবে কে? কিন্তু এখানে সহজ করে মনে রাখবা কিভাবে? তুমি আমাকে বলো যে সমতা রক্ষা করার দায়িত্ব কার? সমীকরণিক যে তার, তাই না? সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হইতো মাইটোসিসকে? কারণ সে ক্রোমোজোমের সংখ্যা কি রাখতো। সমতা রক্ষা করা কার দায়িত্ব? সমীকরণিকের দায়িত্ব। তাহলে বলো সমীকরণিকের নাম কি? সমীকরণিকের নাম কি? মাইটোসিস। তাহলে মনে রাখবো সমতা রক্ষা করার দায়িত্ব কার? সমীকরণিক। তার মানে কার? মাইটোসিসের। বুঝছো? আর ধ্রুব ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখবে কে? মিওসিস। ক্লিয়ার? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখবে কে? মিওসিস। আর ক্রোমোজোমের সংখ্যা সমতা বা ক্রোমোজোমের সমতা রক্ষা করবে কে? মাইটোসিস। পারবো আমরা? এই দুটো বিষয় কিন্তু আলাদা করে মনে রাখবা, এটা প্রচুর আসে। মনে করো যে এমসিকিউ কলেজে আসবে, অ্যাডমিশনে আসবে প্রচুর, এই এমসিকিউটা বিখ্যাত এমসিকিউ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপরে চলে আসো, কি আছে? আমরা অলওয়েজ জানি যে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখে, মানে ওই যে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে বলেই কি হয়, প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে, সবার ক্রোমোজোম সেম থাকে এবং একই ধরনের বৈশিষ্ট্য হয়। বৈচিত্র্যের সৃষ্টি আমরা অলরেডি পড়ছি যে প্যাকাইটিতে কি হয়, ক্রসিং ওভার হয়। বৈচিত্র্য কেন হয় বলো? ক্রসিং ওভারের কারণে হয় না? পড়ছি না আমরা? প্রত্যেকটা বিষয় পড়ছি। অভিব্যক্তি মানে কি? প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, মানে বৈচিত্র্য আনে, ঠিক আছে। আর বৈচিত্র্য আনে কি? অভিব্যক্তি দ্বারা। মানে করো সব মানুষ তো, সবাই তো মানুষ, সবার দেহে সবকিছু আছে, কিন্তু সবার কি সকল বৈশিষ্ট্য একই রকম না? তাহলে এটা কি? প্রত্যেকটা ব্যক্তির বৈশিষ্ট্য আলাদা না? এটাকে বলা হয় অভিব্যক্তি। বুঝছো? ওকে। এরপরে কি আছে? গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি। অলরেডি আমরা পড়ছি। কোন জীবে গ্যামেট সৃষ্টি হয় বলতো? ডিপ্লয়েড জীবে। জনন কোষ মানে গ্যামেট সৃষ্টি হওয়ার সময় কোন প্রক্রিয়া হয়? মিওসিস প্রক্রিয়া। বুঝছো? এটাই বোঝানো হয়েছে। আর যৌনক্রম মানে কি? যে সকল জীবের জীবনচক্র যৌনক্রম আসে সেখানে মিওসিস প্রত্যক্ষ হয়। যৌনক্রম মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। যৌনক্রম মানে যদি বলে ছোট অবস্থা, বড় অবস্থা, মানুষের ক্ষেত্রে এরকম নাই। মনে করো গাছ না, সরি, মানে বিভিন্ন রকম উদ্ভিদ, যেমন মনে করো মস, ফার্ন পড়ছি না আমরা? ফার্ন পড়ছি, মস, ফার্ন। ওই ফার্নের কি হয়? ওদের বিভিন্ন রকম অবস্থায়, কোনো অবস্থায় ডিপ্লয়েড থেকে, কোনো অবস্থায় হ্যাপ্লয়েড থেকে, সবারই যৌনক্রম আছে, কিন্তু এই স্পেসিফিক মানুষের যৌনক্রমটা মেইনলি ওই আরেকটা মানুষের মধ্যে হয়ে আসে। শুক্রাণু আর ডিম্বাণু কি হ্যাপ্লয়েড না? ওই শুক্রাণু আর ডিম্বাণু তো ওখান থেকে তো মানুষ হচ্ছে। তো মানুষ সারা জীবন তার দেহে কি হয়? 2n। কিন্তু সে যেখান থেকে তৈরি হয়েছে শুক্রাণু আর ডিম্বাণু, ওরা কি ছিল? এন। মানে এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের যে পর আসা যাওয়া, এটাকে বলা হয় যৌনক্রম। তো এগুলো খুব ইম্পর্টেন্ট না? আসলে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের কোন সূত্র ব্যাখ্যা করা যায় না এটা ছাড়া? প্রথম সূত্র। মেন্ডেলের কোন সূত্র? মিওসিস ছাড়া প্রথম সূত্র ব্যাখ্যা করা যায় না। তাহলে মেন্ডেলের সূত্র হচ্ছে এটা বৈশিষ্ট্য। তাহলে আমরা কি মায়োসিসের গুরুত্ব পারবো? তো এক লাইনে আমরা মনে রাখবো। এটা কিভাবে মনে রাখবো ভাই? এক লাইনে লিখে ফেলো সবাই। সেটা হচ্ছে এটা লিখে ফেলো। অভি, মনে করো তোমাদের একটা বন্ধু অভি, সে হচ্ছে প্রজাতির বৈচিত্র্য শেখার জন্য মেন্ডেলের কাছে গেছে, বিজ্ঞানী মেন্ডেলের কাছে টাইম ট্রাভেল করে। তো অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। তাহলে অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য কোথায় গেল? মেন্ডেলের কাছে গেল। আচ্ছা, এটা মনে হয় আমাদের অ্যাডভান্স বুকে লেখা আছে, আমি দেখাই দিচ্ছি। দেখো মিওসিসের গুরুত্ব তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা তখন এই পয়েন্টগুলো এভাবে লিখবা, বুঝছো? মানে বইখান থেকে নিয়ে কিছু অংশ আমার লেখা, কিন্তু দেখো আমরা নেমনিক কি পড়বো বলো? অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। এখন অভিতে কি হবে? অভিব্যক্তি। প্রজাতিতে কি হবে? প্রজাতির স্বকীয়তা রক্ষা। বৈচিত্র্য কি হবে বলো? বৈচিত্র্য সৃষ্টি। জন্যতে কি হবে? জননকোষ সৃষ্টি। এখানে আরেকটা লিখে রাখো, জনক্রম। আরেকটা কি হবে? জনক্রম। আচ্ছা, মেন্ডেলতে কি? মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। কাছাতে কি হবে? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। আর গেলতে কি হবে? গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি। এই জননতে শুধু আরেকটা লিখে রাখো, জননকোষ সৃষ্টি, সাথে আরেকটা কি হবে? জনক্রম হবে। ঠিক আছে? আর মাইটোসিসেরটা কি লিখবা ভাইয়া? মাইটোসিসেরটা হচ্ছে লিখতে পারো যে মাইটোসিসের মধ্যে যদি আমরা যাই, মাইটোসিসের গুরুত্ব তো আমরা মিওসিস পড়ে ফেললাম, মাইটোসিসে চলে যাও। মাইটোসিসের গুরুত্ব দেখাই দিই, পার্থক্যটা। মাইটোসিসের গুরুত্ব বলতো সমীকরণিক কি রক্ষা করবে? ক্রোমোজোমের সমতা রক্ষা করবে। দেখো এখানে আছে, ক্রোমোজোমের সমতা রক্ষা করা হচ্ছে সমীকরণিকের কাজ। ওকে, ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে সমীকরণিকের কাজ। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে কি রক্ষা করে? এরা ভারসাম্য। আগে দেখাইছি, এবার দেখো এই লাইনটা খেয়াল করো।
জননাঙ্গ সৃষ্টি, দেখো অঙ্গ আছে না, তাহলে কি হবে মাইটোসিস। জনন কোষের কি সংখ্যা বৃদ্ধি, কি হবে মাইটোসিস। দেহ গঠন দৈহিক বৃদ্ধি, কি হবে মাইটোসিস। আচ্ছা বংশবৃদ্ধি কথাটা কিন্তু সবার জন্য না, বংশবৃদ্ধি হচ্ছে এককোষী সুকেন্দ্রিক জীবে, যেমন কোথায় ক্লামাইডোমোনাস, এটা শৈবাল, ক্লামাইডোমোনাস একটা কি, এই ক্লামাইডোমোনাস নামক শৈবালে এদের হচ্ছে বংশবৃদ্ধি হয় মাইটোসিস প্রক্রিয়ায়। কারণ শৈবাল না, ওদের দেহ কি থাকে, অনেক সময় হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে শৈবাল হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ওইরকম থাকে আর কি। এখন চলে আসো এরপরে ক্ষত স্থান পূরণ তো আমরা পারি, ক্ষত স্থান পূরণ, ক্রমাগত ক্ষয় পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যের কি রক্ষা, এই স্থিতিশীল, কারণ কি ক্রোমোজোম সংখ্যা সেম থাকে না, ফলে এরা কি রক্ষা করতে পারবে, স্থিতিশীলতা রক্ষা করতে পারবে। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল কি বলো, টিউমার, ক্যান্সার। ওকে, এখন এটা আমরা মনে রাখবো কি, মনে রাখবো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব বা তাৎপর্য কিভাবে মনে রাখবো। দেখো দেখো যে দেব ও জনির, তারা দুই বন্ধু, হ্যাঁ, দেব ও জনির আমরা এইখানে লিখি, এই মাইটোসিসেরটা এখানে লিখি, দেব ও জনির কোটি টাকার ক্ষয়পূরণ, কি লিখবা, তারা বিজনেস করতো, হ্যাঁ, ক্ষয় হয়েছিল প্রথমে কোটি টাকা, পরে তারা এটা পূরণ করছে। দেব ও জনির কোটি টাকার ক্ষয়পূরণ, ঠিক আছে। এটা কি হবে, দেবতে কি হবে, দেহ গঠন দৈহিক বৃদ্ধিতে না, এগুলো একসাথে হবে। বতে হচ্ছে বংশবৃদ্ধি, কাদের আছে এখানে, এককোষী সুকেন্দ্রিক এবং ক্লামাইডোমোনাস, তাই না, ক্লামাইডোমোনাস নামক শৈবাল। জনিতে কি হবে, পার্থক্য দেখানোর জন্য পড়াইনি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। দেখো জনন কোষের জনিতে কি হবে, জনন কোষের কি বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু আলাদা হয় মুখস্থ রাখবা এই পয়েন্টগুলো, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আর নিতে কি হবে, এখানে কি ছিল, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের কি ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের কি সাইটোপ্লাজমের কি ভারসাম্য রক্ষা। আর কোটিতে কি হবে, ক্রোমোজোমের সমতা, কোটিতে কি হবে, ক্রোমোজোমের সমতা রক্ষা। আর আর টাতে কি হবে, ও টিতে হচ্ছে টিউমার, টিতে কি হবে টিউমার। আর কতে হবে হচ্ছে ক্যান্সার, আর এই টাকার কতে কি হবে ক্যান্সার। আর ক্ষয়পূরণতে কি হবে ক্ষয়পূরণ। তো এগুলো তুমি পড়লেই পারবা, দেবজনের কোটি টাকার ক্ষয়পূরণ, ঠিক আছে। কষ্ট হয়েছে না এগুলো মনে রাখতে, প্রথমে একটু ব্রেন ইউজ করে মুখস্থ করার চেষ্টা করতে হয় সবকিছু। দেখো তাহলে দেহ গঠন দৈহিক বৃদ্ধি বংশবৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা। নিতে আসলে ভারসাম্য লিখেছে, এটা হচ্ছে কার নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, তুমি জাস্ট মাথায় রাখো, দেখবা লিখতে পারো, ওই বইয়ে আছে তো। ক্রোমোজোমের সমতা, টিউমার, ক্যান্সার, ক্ষয়পূরণ, পারবো। ওকে, তাহলে আমরা মেয়োসিসের গুরুত্ব পড়েছি, মেয়োসিসের প্রকারভেদ পড়েছি, আর কি মাইটোসিসের গুরুত্বটা মনে রাখার সিস্টেমগুলো পড়লাম, ঠিক আছে। তাহলে আমাদের অধ্যায় কমপ্লিট না, পারবো আমরা সবকিছু। কোয়েশ্চেনগুলো দেখতে হবে, আশা করি কমপ্লিট হয়েছে, ঠিক আছে।